আমি এই বিষয়ে একটু ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে প্রশ্ন রাখতে চাই। নতুন সরকারের প্রথম বাজেট, স্বাভাবিকভাবেই তারা চাইবে জনকল্যাণমুখী একটা বাজেট করার জন্য, এবং তার প্রতিফলন আমরা বাজেটে দেখেছি। আপনার কাছে কি মনে হচ্ছে এই বাজেটটা কি সরকার নিজেকে জনপ্রিয় করার জন্য করেছে, এবং এটার বাস্তবায়ন আসলে কতটা সম্ভব? ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সরকার, বিএনপি সরকার ২০ বছর পরে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এসেছে, কাজেই পপুলার হওয়ার একটা প্রেশার তো আছেই। সেটা তারা করার চেষ্টা করেছে। ফ্যামিলি কার্ড একটা ভালো একটা ইনিশিয়েটিভ আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাজেটে ভালো কতগুলো দিক কিন্তু আছে, ব্যতিক্রমী উদ্যোগ আছে, এটা আমাদের স্বীকার করতে কোনো অসুবিধা নেই। বাজেট বক্তব্য আমি বলবো ভালো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ভালো কথা আর ভালো বাস্তবায়ন করা দুটো আলাদা জিনিস। বাজেটে যদি আমি কুইকলি দু একটা যদি ভালো কথা আগে বলি, একটা হচ্ছে যে আমরা দেখলাম একটা সিগনিফিক্যান্ট রিফর্ম, আমার কাছে যেটা লেগেছে যে সোর্স ট্যাক্সটাকে রেগুলারাইজ করে এটাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স করা হোক। এটা একটা ফেয়ারনেসের প্রশ্ন। আগে যেটা নেওয়া হচ্ছিল যে সোর্স ট্যাক্সকে অ্যাডজাস্ট করতে দেওয়া হতো না, এটা ভালো সিস্টেম হতে পারে না, সেটা আমরা দেখেছি। ফ্যামিলি কার্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ এই কারণে যে আমরা গত ৪ বছর ধরে দেখেছি বাংলাদেশে অতি মূল্যস্ফীতি থাকার কারণে অনেক জনগোষ্ঠী কিন্তু তারা দরিদ্র সীমা নিচে চলে গিয়েছে। ২০২২ সালে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী ৬২ লাখ পরিবার তারা দরিদ্র জনসীমার নিচে ছিল। এখন এর মধ্যে সরকার যদি ৪১ লাখ লোককে সেই সুবিধাটা দিতে পারে ফ্যামিলি কার্ডের আওতায়, অবশ্যই ওই পরিবারগুলোর জন্য এটা কল্যাণ নিয়ে আসবে। কিন্তু মনে রাখতে হবে, দেখুন সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে এই পরিবারগুলোকে সঠিকভাবে শনাক্ত আমরা করতে পারি কিনা। মনে রাখতে হবে পপুলার যে ইনিশিয়েটিভগুলো কিন্তু খুব দ্রুত আনপপুলার হতে পারে। যদি আমরা তাদেরকে ঠিক করে সিলেক্ট করতে না পারি, আপনি দেখবেন যে এটা অসম্ভব আনপপুলার একটা মেজার্সে পরিণত হবে এবং ওয়েস্ট অফ রিসোর্সে কিন্তু হবে। কিন্তু আমি আপনাকে সংক্ষেপে যেটা বলতে চাই, এই বাজেটের ভালো দিকগুলোর আড়ালে আমার কাছে মনে হয়েছে যে একটু যদি গভীরভাবে আমরা তলিয়ে দেখি, তাহলে সেখানে পলিসির ক্ষেত্রে যে দ্বন্দ্ব, নীতিদ্বন্দ্ব সেখানে আছে। আমি সংশয় দেখতে পাই, আমি অনিশ্চয়তা দেখতে পাই, আমি ঝুঁকি দেখতে পাই। যদি আমি সংক্ষেপে এই 4টা পয়েন্ট হাইলাইট করি, নীতিদ্বন্দ্বের প্রশ্ন আসে এই কারণে, এখনও কিন্তু বাংলাদেশে মনে করা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতির চাপ কিন্তু যথেষ্ট। এই কারণেই তো এই সরকার আসার পরেও তারা কিন্তু সুদের হার বাড়িয়ে রেখেছে। সুদের হার বাড়িয়ে রেখে ডিমান্ডটাকে কমিয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করা হচ্ছে। আবার একই সাথে আমরা যদি পাবলিক স্পেন্ডিং বাড়াই, আমি যদি 6.5% গ্রোথ অ্যাচিভ করতে চাই, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই দুটো জিনিস একসঙ্গে অ্যাচিভ করা যায় কিনা। এটাকে আমি বলছি নীতিদ্বন্দ্ব। সংসার কথা আসে এই কারণে যে আমরা এনবিআরকে রাজস্ব টার্গেট দেওয়া হয়েছে, সেই রাজস্ব তারা আদায় করতে পারবে কিনা, সেই সংশয় কিন্তু অত্যন্ত গুরুতর। এবং এটা হচ্ছে চিরচরিত, এনবিআরকে বড় একটা টার্গেট দেওয়া হয় এবং তারা সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারে না। রাজস্ব যদি আদায় না হয়, তাহলে কিন্তু এই বাজেট ইমপ্লিমেন্ট করা যাবে না। দেখেন, 9,30,000 কোটি টাকা হয়তো অনেক বড় মনে হচ্ছে। বাংলাদেশের যে পাস্ট রেকর্ড আছে, আমরা 85%, অ্যারাউন্ড 85% বাজেট আসলে বাস্তবায়ন করতে পারি, তখন কিন্তু দেখবেন যে এই নাম্বারটা অনেক কমে যাবে। যদি আরেকটু আমি তাড়াতাড়ি বলতে পারি যে অনিশ্চয়তার কথা কেন বললাম। অনিশ্চয়তার কথা বলছি এই কারণে, যথেষ্ট সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও যেটুকু সুযোগ সুবিধা প্রাইভেট সেক্টরকে দেওয়া হচ্ছে, আমরা কি মনে করি যে প্রাইভেট সেক্টর এর মাধ্যমে চাঙ্গা হবে এবং চাঙ্গা হয়ে তারা বাংলাদেশে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান করতে পারবে? সেই প্রশ্ন কিন্তু থাকে। এটাকে আমি বলছি অনিশ্চয়তা। যে মেজার্সগুলো নেওয়া হয়েছে, এগুলো এনাফ কিনা পুরো সিস্টেমটাকে রিভাইভ করতে। ফাইনালি আমি ঝুঁকির কথা বলি, যেটা আরেকটু গভীরভাবে কিন্তু চিন্তা করা যেত। ঝুঁকি 2 রকমের ঝুঁকি আছে। একটা হচ্ছে আভ্যন্তরীণ ক্ষেত্রে ঝুঁকিটা হচ্ছে আমাদের যে ব্যাংকিং সিস্টেম, এই ব্যাংকিং সিস্টেমের অবস্থা কিন্তু খুব নাজুক, এবং এই নাজুক অবস্থার মধ্যে সরকার রেকর্ড পরিমাণ ব্যাংক থেকে আবার লোন নেওয়ার চেষ্টা করছেন। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, যে খুব সম্ভবত 10 থেকে 12টা ব্যাংক হয়তো আছে যারা সরকারকে কিন্তু এই ঋণটা দিতে পারবে, অন্য ব্যাংকগুলো হয়তো দিতে পারবে না। কাজে আভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে যদি আমরা সমস্যা সমাধান করতে না পারি, এটা একটা বড় মাত্রার ঝুঁকি তৈরি করবে সরকারের জন্য। আর তারপরে ঝুঁকির আর একটা ডাইমেনশন হচ্ছে ইন্টারন্যাশনাল যে আমরা এনভায়রনমেন্ট দেখছি, ইন্টারন্যাশনাল ট্রেডিং এনভায়রনমেন্ট। আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফের পরে বাংলাদেশের উপরে কীরকম প্রেশার তৈরি হয়েছে। গার্মেন্ট রপ্তানির ক্ষেত্রে আমরা দেখছি, সেখানে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় সাফল্য পাচ্ছি না। গত কয়েক বছর ধরে গার্মেন্টসের ব্যবসায় কিন্তু একটা মন্দাভাব আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর ঝুঁকির আরেকটা বিষয় দেখুন,
সরকার তো যথেষ্ট পরিমাণে এইবারের বাজেটটাকে লোন করে করার চেষ্টা করছে, আভ্যন্তরীণ ব্যাংক থেকে লোন, আবার বৈদেশিক সোর্স থেকেও লোন। ইন্টারন্যাশনাল এইড আর্কিটেকচারে কিন্তু বড় মাত্রার পরিবর্তন হচ্ছে। আগে দাতা গোষ্ঠীগুলো যত সহজেই উন্নয়নের জন্য ঋণ দিতেন, এখন কিন্তু তারা সেটা দিচ্ছেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএসএইডিকে ডিসম্যান্টেল করা হয়েছে। অন্যান্য অনেক দাতা দেশও কিন্তু তারাও চাপের মধ্যে আছে, তারা তাদের সামরিক ব্যয় বাড়াচ্ছেন। কাজে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং এর জন্য যে পয়সা দরকার সেটা কিন্তু এখন আসাটা কঠিন। কাজে এরকম একটা পরিস্থিতিতে যদি সরকারকে আরো অধিক পরিমাণে বিদেশি ঋণ করতে হয়, আমরা দেখব কন্ডিশনালিটিস বাড়বে, আমরা দেখব সেই লোনের নেগোসিয়েশন করাটা কিন্তু সরকারের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। কাজে আমি যথেষ্ট পরিমাণে ঝুঁকিও দেখতে পাই।